সরাসরির শুরুতেই আজ নজর রাখবো এসআইআর এ গরম ভোটের বাংলা। এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে। প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগেও শান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে। মিছিল যাবে ডেকার্স লেন, ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ। সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। নিউজ 18 বাংলা। আর বিএলওদের এসআইআর ট্রেনিং শুরুর দিনই একেবারে তুলকালাম অবস্থা। নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলার সময় প্রথম দিনে বিক্ষোভ। কিন্তু কেন, কি কারণে বিক্ষোভের? বিএলওদের একাংশের দাবি, স্কুল ডিউটির পর এসআইআর এর কাজের নির্দেশ কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, যা করা কার্যত অসম্ভব। আর এরই প্রতিবাদে স্টেজে উঠে তুমুল হট্টগোল। 100-150 কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পাঠ থেকে, অতটা যাতায়াত করে রাত 7-8টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত 12টা অবধি? কারোর বাড়িতে রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। আর 1 মাস যদি স্কুল কখনো হলিডে দিতে পারে না। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন, তারা বাড়ির মানে ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? সবার মধ্যে থেকে একটা রিটেন সাবমিশন করতে হবে ওনাদের কাছে। আপনারা কতজন আছেন এটা করতে? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন 28 অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। শনিবার থেকে শুরু বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। এই ট্রেনিং শুরুর দিনই নজরুল মঞ্চের তুলকালাম। বিএলওদের একাংশের দাবি, আগে বলা হয়েছিল তারা শুধু এসআইআর এর কাজ করবেন, কিন্তু এখন কমিশন বলছে স্কুলের ডিউটির পর বাড়ি বাড়ি যেতে হবে। এতেই আপত্তি তোলেন বিএলওরা। তাদের দাবি, স্কুল ডিউটির পর এসআইআর এ কাজ করা সম্ভব নয়। অনেকেই মঞ্চে উঠে বিক্ষোভ দেখান। আমাদের যে কাজের সময়সীমা দেওয়া হলো, এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি, আমাদের স্কুল, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি কুলতলি ব্লকে চাকরি করি, সকাল 7:30টায় বেরোই, সন্ধ্যে 6টায় বাড়ি ফিরি। স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব? আমরা বলছি এই কাজটা করব না, অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। 1 নম্বর এটা আমরা যখন এই যুক্তিটা রাখলাম, ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখছি, তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন। এটা তো কোনো সদুত্তর নয়। তো বুথ লেভেল অফিসারদের ক্ষোভ মেটাতে তৎপর সিইও। গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলেও এদিন এসআইআর প্রশিক্ষণ শিবির হয়। সেখানে ছিলেন 6টি বিধানসভার বিএলওরা।
একটা নিয়ে একটু তো উদ্বিগ্ন আছি। ডোর টু ডোর যে সার্ভেটা হবে সেই সম্পর্কে আমাদের ব্যাপারে কি কাজ করতে হবে, কি করতে হবে, নিয়ম কানুন সবকিছু জানবো। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য 16 দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন। প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট, কমিশনের টুপি দেওয়া হবে কমিশনের এসআইআর সংক্রান্ত গাইডলাইন। ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ। সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের। তার আগে ট্রেনিংয়ে এদিন বিএলওদের বিক্ষোভ কিছুটা হলেও চিন্তায় রাখলো নির্বাচন কমিশনকে। নিউজ 18 বাংলা। আর বিএলও ক্ষোভ মেটাতে তৎপর সিইও দপ্তর, আর বিএলও বিক্ষোভে রাজনৈতিক তরজা। এটাও নির্বাচন কমিশনের উত্তর দেবে। বিএলওরা যদি দায়িত্ব পালন না করে, বিহারে যে ঘটনা ঘটেছিল এখানে ঘটবে। আমরা তো এটাই জানি। স্কুলে পুরো কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাকে। এই সময় অনেক স্কুলে পরীক্ষা থাকছে, পরীক্ষা হলে খাতা দেখার চাপ থাকছে। স্কুল আওয়ার্স এর পর যদি কেউ আবার বিএলওর কাজ শুরু করতে হয়, এটা শারীরিকভাবে মানসিকভাবে অত্যন্ত কঠিন কাজ। সরকার জানে না, শিক্ষা দপ্তর জানে না, ডিআই অফিস জানে না, শিক্ষক শিক্ষিকা তুলে নিচ্ছে। এই গ্যাপটা কে তৈরি করছে? গ্যাপটা তো ইলেকশন কমিশন তৈরি করছে। জেনুইন সমস্যা বিজেপির কথায় তাড়াহুড়ো করতে গিয়ে এই সমস্যাটা তৈরি করেছে নির্বাচন কমিশন। এর সমাধান নির্বাচন কমিশনকেই করতে হবে। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। রাজ্যে এই এসআইআর আবহ চলছে, আর এ নিয়ে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন রয়েছে। আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর একটু খোঁজার চেষ্টা করব, যে প্রশ্নগুলো আমাদের দর্শকদের মনে ঘোরাফেরা করছে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, সেই ডাউটস গুলো একটু ক্লিয়ার করে দাও তুমি। বাড়িতে যদি না থাকে ভোটার, সেক্ষেত্রে কি করণীয়? কারণ সবার মনে কম বেশি এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। কিভাবে এসআইআর এ তাহলে অংশগ্রহণ করবেন ভোটার? একদমই সোনিয়া, তুমি জানো যে 27 অক্টোবর ঠিক 4:15 নাগাদ চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি যখন একটি সাংবাদিক বৈঠক করেছিলেন, ঠিক সেই সাংবাদিক বৈঠক ছিল সম্ভবত ওই 1 ঘন্টা 2 মিনিট 30 সেকেন্ড মতো। এবং সেখানেই যখন তিনি বিএলওদের ভূমিকা নিয়ে বলতে শুরু করেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে এই এসআইআর এ সবচেয়ে মুখ্য ভূমিকা কিন্তু এই বিএলওদেরই। এবং 47 মিনিট 23 সেকেন্ডে তিনি জানিয়েছিলেন যে একজন বিএলওকে 3 বার বাড়িতে যেতে হবে একজন ইলেক্টরের। তার কারণ কি? যদি দেখা যায় যে কোনো ভোটার যদি সেই সময় না থাকেন বাড়িতে, বা সেই সময় তার কাজ রয়েছে, তিনি সেই সময় নেই, সেক্ষেত্রে একজন বিএলও তার বাড়িতে পেলেন না, পরে আরো একদিন তাকে যেতে হবে এবং তারপরের আরো একদিন যেতে হবে। অর্থাৎ 3 বার একজন বিএলওকে ইলেক্টরের বাড়িতে ভিজিট করতেই হবে, এমনটা কিন্তু বলা হয়েছিল সিইওর পক্ষ থেকে। এবং আজকেও যখন দেখা গেল যে ট্রেনিং চললো বিএলওদের, সেই বিএলওদের ট্রেনিং এর সময়ে একেবারে স্পষ্ট করে দেওয়া হলো যে 3 বার করে একজন বিএলওকে তাদের বাড়ি অর্থাৎ ইলেক্টরের বাড়ি কিন্তু যেতেই হবে। এবং তারপর যখন দেখা যাবে যে একজন, একদমই সোনিয়া। সুদীপ্ত, আরো একটা বিষয় আছে, আরো ডাউটস রয়েছে। অনেকে এরকম রয়েছেন যারা বিদেশে থাকেন, সেক্ষেত্রে যদি যারা বিদেশে থাকেন তারা কি করতে পারবেন, বা বিদেশে রয়েছেন তাদের কি করণীয় এই মুহূর্তে? দেখো, এই বিষয়টা বলার আগে আরো একটা জিনিস তোমায় জানিয়ে রাখি যে বিএলও যখন প্রথমবার বাড়িতে গেলেন কোনো ইলেক্টরের, সেই সময় যদি সেই ইলেক্টর বাড়িতে না থাকেন এবং দরজা বন্ধ থাকে, তাহলে কোনোভাবে যদি সুযোগ থাকে যে এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম যদি ভেতরে ঢোকানোর সুযোগ থাকে বাড়ির ভেতরে, তাহলে তিনি দিয়ে আসতে পারেন। যদি না সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আবারও তাকে যেতে হবে, এবং তার আগেও যখন দিয়েও থাকেন তখনও কিন্তু তাকে যেতে হচ্ছে। অর্থাৎ 3 বার তাকে যেতেই হচ্ছে। যদি না পাওয়া যায় তখন নির্দিষ্ট দপ্তরে সেই বিএলও জানাতে পারে। এবার তুমি যে প্রশ্নটা করলে যে একজন ইলেক্টর যদি বিদেশে থাকে তাহলে তার কি করণীয়, দেখো বিএলওদের একটি অ্যাপ দেওয়া হয়েছে। সেই বিএলওর অ্যাপে 3টে অপশন রয়েছে, তার মধ্যে বুকে কল বলে একটা অপশন আছে, এবং সেটাকে কিন্তু ব্যবহার করতে পারে যারা বিদেশে রয়েছেন। সিইওর দপ্তর থেকে একটা ফর্ম থাকবে, সেই ফর্মে কিন্তু ফিল আপ করে কোনোভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে যেমনটা রয়েছে সেখানে কিন্তু নিজেদের ফর্ম ফিল আপ করতে পারবেন একজন ইলেক্টর যদি তিনি বিদেশে থাকেন। তবে আরো একটি বিষয় যে এই যে বুকে কল, এই বুকে কলের মাধ্যমে সিইও দপ্তর থেকে সংশ্লিষ্ট বিএলওর যে নাম্বার, সেই নাম্বার কিন্তু বিভিন্ন বুথের যে
লিস্ট রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। কাজে একজন ইলেক্টর কিন্তু বিএলওর নাম্বারটা পেয়ে যাচ্ছে, তাহলে পরে সেই বিএলওর যে রেজিস্টার্ড নাম্বার সেখানে কিন্তু কল করতে পারেন। এবারে যে বিএলও অ্যাপ রয়েছে সেই বুকে কলের মাধ্যমে বিএলও অ্যাপে সেই কল নাম্বারে যখন তার কাছে ফোন আসবে একজন বিএলওর কাছে, ব্লক লেভেল অফিসার সেই কিন্তু ফোন নম্বর পাবেন এবং তাকেও কিন্তু সেই কলটাকে আরো একবার সেই ইলেক্টরকে করতে হবে, অর্থাৎ ব্যাক কল করতে হবে। কল ব্যাক করার পর যদি 3 বার না পায় তাহলে সেক্ষেত্রে আনঅ্যাভেলেবল বলে সে একটা অপশন রয়েছে, সেটা তারা ক্লিক করতে পারে। অর্থাৎ ফোনের মাধ্যমে ও বাইরে থেকে এই বুকে কলের মাধ্যমে বিএলও অ্যাপে যোগাযোগ করে, বিএলওর সঙ্গে যোগাযোগ করে তারা তাদের নাম নথিভুক্ত করতে পারে এসআইআর-এ। বেশ, অবশ্যই আমাদের দর্শকদের মনে যে প্রশ্নগুলো ছিল সেই উত্তরগুলো খোঁজারই চেষ্টা করছিলাম আমরা। বেশ সুদীপ্ত, প্রত্যেকটা বাড়ি বাড়ি 3 বার যাবে এবং যদি সেখানে গিয়ে দেখে তালা যদি থাকে তাহলে বিএলওকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি ফর্ম দরজায়, যদি সেরকম পরিস্থিতি থাকে, দরজার ভেতর দিয়ে ফর্মটা দিয়ে দেবেন এবং দরজার বাইরে নোটিশ দেবেন যে তিনি আরো 2 বার আসবেন। দ্বিতীয় ক্ষেত্র, যদি কেউ এই মুহূর্তে 1 মাসের মধ্যে, এই সময়কালের মধ্যে রাজ্যের বাইরে বা দেশের বাইরে থাকেন এবং তার পরিবারের বাকি সদস্য, প্রাপ্তবয়স্ক সদস্যরা বাড়িতে উপস্থিত থাকেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির ফর্ম ফিল আপ করে বাড়ির প্রাপ্তবয়স্ক সদস্যরা তার ইনফরমেশনটা দিতে পারেন। যারা বাইরে আছে, যারা অনলাইনে নিজেদের ফর্মটা ফিল আপ করতে চাইবে, তারাও কি ওই বুকে কল দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, প্রত্যেকেই পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশন তো যেটা সাইট আছে এসিআই, যেটা gov.in যেটা আছে, সেখান থেকে তো কোন ফর্মটা তাকে করতে হবে, একটা তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম আছে, তো সেই ফর্মটা তারা অনলাইনে অ্যাপ্লাই করলেন। ওনারা অ্যাকচুয়ালি ফোন করছেন অফিসে, ট্রেজারিতে, সেখান থেকে আর কি ওনাদের বিএলও নাম্বারটা প্রোভাইড করা হচ্ছে আর কি। বুকে কলের মাধ্যমে ওরা বাইরে থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, এবার বিএলও অ্যাপটা তো শুধু আমাদের জন্য অ্যাপ্লিকেবল, এবার ওনাদের অন্য নিশ্চয়ই কোনো আছে যেখান থেকে ওনারা বিএলওদের ফোন নাম্বার পাচ্ছেন আর কি। আর এবার নদিয়ার দিকে আমরা একটু নজর রাখবো। কেন? তার কারণ এসআইআর বিরোধিতায় সরব হয়েছেন খোদ বিএলও। হ্যাঁ, ঠিক শুনছেন, প্রকাশ্যে এসআইআর এনআরসির বিরুদ্ধে মন্তব্য, বিতর্কে নদিয়ার শান্তিপুরের 196 নম্বর বুথের বিএলও। তিনি বলবেন, আমরা গোটা নদিয়া জেলা জুড়ে আমরা সমীক্ষা চালিয়েছি। সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে 95% মানুষের কাছে, ওই আমার 95% মানুষের কাছে ওই 11টা কাগজ নেই। তিনি বলবেন, আমরা গোটা নদিয়া জেলা জুড়ে নিরপেক্ষতা নিয়ে সরব বিজেপি, রাজনৈতিক ও সরকারি দায়িত্ব আলাদা প্রতিক্রিয়া বিএলওর, কমিশন সিদ্ধান্ত নেবে, তৃণমূলের মন্তব্য। আমি যা বলেছি প্রকাশ্যেই বলেছি। এখন যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন, সেটা করবার তাদের স্বাধীনতা আছে, সেটা তারা করতেই পারে। আমার কাছে এমন কোনো যদি কোয়ারিজ আসে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে, আমি তাদের কাছে, নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সেই জবাব দেব। বাড়ি বাড়ি গিয়ে তাহলে কি বলবেন? যে আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা, সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা। কিভাবে একজন বিএলও এই দ্বিচারিতা করতে পারেন, যিনি নিজে নির্বাচন কমিশনের ব্যক্তি, যিনি নিজে একজন বিএলও, তিনি আবার এই এসআইআর এর বিরুদ্ধে গিয়ে এসআইআর এর কুশপুতলিকা দাহ করছেন? এই নিয়ে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। প্রসেনজিৎ খুব বুদ্ধিমান মানুষ, ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে বলতে পারবে যে ও কোন দিকে যাবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিএলও রাখা হবে কি হবে না, বা কি করা হবে কি হবে না। ব্যক্তিগত জীবনে তিনি কি মতাদর্শে বিশ্বাস করেন, কোন বিষয়ে তিনি প্রতিবাদ করবেন, সোশ্যাল মিডিয়াতে কি বেরিয়েছে, এগুলোতে আমি ওয়াকিবহাল নই। তবে বিএলওর কাজ উনি শুরু করেছিলেন, কোনো অভিযোগ পাইনি এখনো অবধি বিএলওর কাজ নিয়ে। আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট। ওনার ব্যক্তিগত মতাদর্শ, ধ্যান ধারণা, কোথাও প্রতিবাদ, এগুলো নিয়ে আমি মতামত দিতে পারি। আর এবার নজর রাখবো এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশন। আমরণ অনশনের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। ঠাকুরনগরে বিনাপানি দেবীর ঘরের সামনেই অনশন। 5ই নভেম্বর অনশনে বসবেন জানিয়েছেন মমতা বালা ঠাকুর। মমতা বালাকে কটাক্ষ শান্তনু গোষ্ঠীর। আমরণ অনশনের
আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসে। আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। মতুয়া ভোট তো প্রচুর আছে, তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। কেন বিরোধিতা করছেন আমার জানা নেই। এই 2000 আগেও 2002 সালে যখন এসআই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি। আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে। শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার। যদি মতুয়া এবং উদ্বাস্তু মানুষ বাদ যায়, মতুয়া ভোট বাদ যাবে, এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে। মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে, এটাই তাদের গাত্রদাহ। এদিকে বসিরহাটের বুথে এসআইআর আতঙ্ক কেন জানেন? তার কারণ 2002 এর যে ভোটার লিস্ট সেখান থেকে নাম উধাও হয়ে গেছে 34 জনের। বসিরহাটের বিরামনগরের বুথে এসআইআর আতঙ্ক। ভোটার তালিকায় 859 থেকে 891 পর্যন্ত কোনো নামই নেই। কমিশনের আপলোড করা তালিকায় নাম নেই। ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ। কতজনের নাম বাদ গেছে? 34 জন। আর আপনার জন্ম থেকে এখানে? হ্যাঁ, এখানে। কতবার ভোট দিয়েছেন? 33 বার ভোট দিয়েছি। আর বয়স হচ্ছে 74। 2002 সালে নাম নেই। তাহলে নাম চাইছেন? নাম আমাদের 34 জনের নাম বাদ গিয়েছে। কত বছর ধরে ভোট দিচ্ছিলাম? 15 বছর। আমরা চাইছি যে নামটা উঠুক। রিয়াজুল গাজী আবেদন করেছে, বিডিও অফিসে গিয়েছে, এখন ওয়েবসাইটে নামটা যেন ওঠে এটা চাইছি। আপনার আতঙ্কের মধ্যে তো রয়েছে? হ্যাঁ, টেনশনে আছি। নির্বাচন কমিশন বিরামনগর গ্রামের যে তালিকা ওয়েবসাইটে দিয়েছে সেই তালিকার সঙ্গে আমাদের সংরক্ষিত 2002 সালের যে ভোটার তালিকা আছে তার সঙ্গে 34 জনের ফারাক হয়ে যাচ্ছে। এখানে আমাদের আশঙ্কা এরা কারচুপি করেছে। আতঙ্ক রয়েছে তো? আতঙ্ক তো অবশ্যই। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতে। হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় আস্তানা একাধিক বাংলাদেশের। হাসনাবাদের মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস। শ্বশুরকে বাবা সাজিয়ে ভুয়ো ভোটার কার্ড। অভিযুক্ত আব্দুল হকের বাড়িতে নিউজ 18 বাংলা। আব্দুল হক মন্ডল কি হয়? আমার স্বামী। তার মনসুর মন্ডল আব্দুল হকের বাবা কি করে হলো ভোটার লিস্টে? এখন আগে তো ছিল না অত কিছু, হচ্ছে যে এখন এরকম সমস্যা হবে তার জন্য অত তার মানুষ জানতে পারতো না। কতদিন আগে বাংলাদেশ থেকে এসছে? 40-50 বছর হয়ে গেছে। তাই হয় কোনোদিন? তাহলে তো এখানে তো ভোটার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। বাইরে কাজ করতে তা কিছু থাকতে। আপনার বাবারা কতদিন আগে বাংলাদেশ থেকে এসছে? হচ্ছে কি করে বলবো, তখন সব কাগজপত্র যারা করেছে মেম্বার প্রধানরা না করলে কি আমরা কিভাবে করতে পারি? ও, তার মানে মেম্বার প্রধানরা এর সঙ্গে জড়িত, তাই তো? টাকা পয়সা দিয়েছিলেন মেম্বার প্রধানদের? কেন টাকা পয়সা দেবো কেন? ভারতীয় বাবা মায়ের বাংলাদেশি ছেলে। হ্যাঁ, ঠিক শুনছেন। হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় জালিয়াতের একেবারে ছড়াছড়ি। স্থানীয় বাসিন্দাকে বাবা মা সাজিয়ে জাল পরিচয়পত্র। নিউজ 18 বাংলায় অভিযুক্ত আহাদ গাজীর পর্দাফাঁস। নুরুজ্জামান কি হয় আপনার? আমার স্বামী। আবার কি হবে? ও, এই যে আব্দুল আহাদ গাজী, এই যে বাংলাদেশ থেকে এসছে। বাংলাদেশের থেকে আসেনি, ওদের বাড়ি ওই যে মোস্তফা, ওখানে ওদের বাড়ি ছিল, ওরা বেশি বাংলাদেশে গেছে। এই যে আপনার স্বামী নুরুজ্জামান গাজী, ওনাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুললো কেন? তা আমরা পুষেছি, তা চলবে না? ও তো আর যাবে না। জন্ম সার্টিফিকেট সে আইলা হয়ে গেলো, তো সেই সময় হারিয়ে গেছে। ও, সব হারিয়ে যাচ্ছে। স্কুল সার্টিফিকেট আছে। 2002 সালে তো ভোটার লিস্টে নাম নেই। তখন তো আমার কোনো ছেলে হয়নি। এখন কোথায় আপনার আব্দুল আহাদ গাজী? তাকে আর জন্ম সে তো কাজ করতে বাইরে চলে গেছে। পঞ্চায়েত সদস্যের মদতে জালিয়াতির অভিযোগ অস্বীকার হাসনাবাদ পঞ্চায়েত সমিতির। নির্বাচন কমিশনের দিকে আঙুল পঞ্চায়েতের। বাংলাদেশি যাদের কথা আপনারা বলছেন, ইলেকশন কমিশনের লোকজন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত, তাদের ত্রুটি বিচ্যুতি আছে। কোনো পার্টি তো তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টে নাম তোলে না বা ভোটার কার্ড দেয় না। ত্রুটি বিচ্যুতিটা যদি করে থাকে ইলেকশন কমিশন করেছে। ইলেকশন কমিশন কী করবে সেটা তাদের বিষয়। এখানে আমাদের কোনো এখতিয়ার নেই।
যদি এর সঙ্গে কেউ যুক্ত থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এবার নজর রাখবো শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ, বিরোধী দলনেতার মন্তব্যে আপত্তি তৃণমূলের। বিএলওদের জেলে ঢোকানোর হুমকি শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর ভিডিও রেকর্ডিং দিয়ে কমিশনে নালিশ তৃণমূলের। আইনি ব্যবস্থা নিতে কমিশনকে আর্জি তৃণমূলের। সাধারণ ভোটারদের এবং বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। আজকে কোনো মিথ্যে কথা বলে আর পার পাওয়া যায় না, মানুষ আজকে ধরা পড়ে যায়, যার জন্য শুভেন্দু অধিকারীকে এখন ঢোক গিলতে হচ্ছে। কেন এত ডায়লগ বাজিয়েছি আছে, কথার কথায় কোর্ট দেখাচ্ছেন, এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা কবচ তুলে দিয়েছে তার জন্য ভয়টা পেয়েছে। তো হুমকি দিলে, দাদাগিরি করলে জিল দিতে হবে, যত বড় মাতব্বর নেতাই হোক না কেন। তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে আবার বলি, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না। ইলেকশন তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেয়, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করবেন। আমিও যোগাযোগ করে দেবো, পূর্ণ সাহায্য করব। শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের রিপোর্ট তলব, দ্রুত রিপোর্ট তলব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। শুভেন্দুর বক্তব্যের ভিডিও রেকর্ডিং দেওয়ার নির্দেশ। আর এবার নজর রাখবো ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এসআইআর এ শুভেন্দুর 3D সওয়ালে বিতর্ক। যে রুটে অনুপ্রবেশ সেই রুটেই ফেরার পরামর্শ। বাংলাদেশিদের চিহ্নিতের পর নাম বাদ সীমান্ত পার। বিরোধী দলনেতাকে পাল্টা তোপ তৃণমূলের। অনুপ্রবেশ নিয়ে পাল্টা শাহ, বিএসএফকে তোপ কুণালের। জগন্নাথের কাঁটা তারহীন সীমান্ত সওয়ালের তুলনা টেনেও খোঁচা। তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা পুলিশের কাছ থেকে জেনে নেবেন। একটা হচ্ছে ডিটেক্ট, দুই হচ্ছে ডিলিট, তিন হচ্ছে ডিপোর্ট। আপনি এসআইআর এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে, তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি কি করবেন। যিনি ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে। একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান। বাংলাদেশ থেকে যদি কেউ এসে ঢুকে থাকেন, ঢুকলেন কি করে? দায়িত্বটা তো শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ। বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারটা অ্যামেন্ড করে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আন্ডারে নিয়ে নিল। তো তাহলে যদি এতখানি এরিয়া বিএসএফ এর আন্ডারে থাকে, তাহলে সেখানে বাংলাদেশ থেকে লোক ঢুকলো কি করে? আগে শুভেন্দুবাবু ঠিক করে নিন, আপনি ফেরত পাঠাবার কথা বলছেন আর জগন্নাথ সরকার বলছে সীমান্তটা ভেঙে দিয়ে বাংলাদেশটার সঙ্গে মিশিয়ে নেওয়ার কথা। আগে আপনারা ঠিক করে আসুন। জগন্নাথ বাবু এমপি, আপনার থেকে বড় জনপ্রতিনিধি। আর বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাংলাদেশ সাফাই। বিজেপি সাংসদের কাঁটাতার মন্তব্যে বিতর্ক। বিজেপি জিতলে সীমান্তে কাঁটাতার থাকবে না, মন্তব্য করেন রানাঘাটের বিজেপি সাংসদ। আজ নিজের বক্তব্যের সাফাই জগন্নাথের। কি বলেছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, আর আজই বা কি বললেন, শুনুন। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। বাংলায় বিজেপি জিতলে সীমান্তে কাঁটাতার থাকবে না, রানাঘাটের বিজেপি সাংসদের মন্তব্য একেবারে শোরগোল। বিজেপি নেতৃত্বের ভণ্ডামির প্রমাণ তোপ অভিষেকের। সীমান্ত রক্ষায় জমি নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রের। বিজেপি সাংসদের সীমান্ত মন্তব্যের দ্বিচারিতা তোপ অভিষেকের। সাংসদকে সাসপেন্ড করে দেখাক বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর নিজের বক্তব্যের সাফাই জগন্নাথ সরকারের। ভারতবর্ষ আজকে বিশ্বের পরিচালিকা শক্তি হতে চলেছে। অখণ্ড ভারতের অঙ্গ ছিল, তারাও ভারতের সঙ্গে আসার জন্য প্রস্তুত হচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলে বাংলার উন্নয়ন আবার হবে। তখন বাংলাদেশ, ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না
তখন খাওয়া পড়ার জন্য বলবে ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই, বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য, অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে। আর তাই তখন কাঁটা তারের বেড়া থাকবে না। বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব, এই কথার মানে এইটা। জগন্নাথের মন্তব্য নিয়ে কি বলেছিলেন সুকান্ত মজুমদার, আর জগন্নাথকে কটাক্ষ কুণাল ঘোষের। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে, কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারেরও বেশি যা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব, যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে, তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেবো, দুই দেশ তো আবার এক ছিল। বিজেপি এটা ভেবেছে কি? মানুষকে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে নাকি?